আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তারেক রহমানের নাগরিকত্ব কি? ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছিল বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। অন্যদিকে ব্রিটিশ কোম্পানি হাউসে কোম্পানি খোলার সময় তিনি তার নিজের পরিচয়ের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এখন বাংলাদেশে নির্বাচন করতে হলে বিদেশি নাগরিক হলে নির্বাচন করতে পারবেন না, তাকে বিদেশি নাগরিকত্ব ছাড়তে হবে। যদিও বিষয়টি ঘোলাটে, কারণ অনেকেই বলে থাকেন যে তারা নাগরিকত্ব ছেড়েছেন কিন্তু তার প্রমাণ দেখাতে পারেন না। 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেয়েও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ এই বিদেশি নাগরিকত্বের জটিলতায় নির্বাচনে অংশ নিতে পারেননি। এবারও সেই বিদেশি নাগরিকত্বের প্রশ্ন উঠেছে বিএনপির একাধিক প্রার্থীকে নিয়ে, যার মধ্যে তারেক রহমান, আব্দুল আওয়াল মিন্টুর মতো বাঘা প্রার্থীরাও রয়েছেন। আর খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে জামায়াত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগ। সবচেয়ে বড় কথা হলো বিএনপি সেটা টের পেয়েই কিনা জানি না, হঠাৎই নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলে এসেছে। কেন? ভয় পেয়েছে দলটি? নির্বাচন হবে না ধরেই নিচ্ছি, তারপরও এসব আলোচনাটা হওয়া দরকার, কি বলেন? নির্বাচন হবে কি হবে না তা নিয়ে বাংলাদেশে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত ঘোলাটে এবং সংঘাতপূর্ণ। দেশে বর্তমানে একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং কার্যত অবৈধ ক্ষমতাসীন সরকার, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীল নকশায় মত্ত। অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সামাজিক অবক্ষয় চরমে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হতে হতে শ্বাসরুদ্ধকর অবস্থায় গিয়ে পৌঁছেছে। এমত অবস্থায় একটি নির্বাচনের ঘোষণা এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের আইনি এবং সাংবিধানিক অবস্থান নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে, তা কেবল আইনি প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের এক গভীর সমীকরণও। সম্প্রতি বিএনপির একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল বিএনপির নির্বাচন সংক্রান্ত কমিটি যে তার প্রধান নির্বাচন কমিশনে গিয়ে পোস্টাল ব্যালট এবং দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যে আপত্তি এবং উদ্বেগ প্রকাশ করেছে, তা আপাতদৃষ্টিতে সাধারণ নির্বাচনী অভিযোগ মনে হলেও এর নেপথ্যে রয়েছে সুগভীর রাজনৈতিক কৌশল এবং অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে ঝড় উঠেছে, তার সাথে বিএনপির এই তড়িঘড়ি ইসি সাক্ষাতের বা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের যোগসূত্র অত্যন্ত স্পষ্ট। প্রথমে আসা যাক নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে। বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। পোস্টাল ব্যালটে রাজনৈতিক দলগুলোর নাম এবং প্রতীকের বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে কৌশলে বিএনপির নাম এবং তাদের প্রতীক ধানের শীষ ভোটারদের দৃষ্টিসীমার আড়ালে চলে যায়। এটি কোনো অসাবধানতা বা বর্ণানুক্রমিক ভুল নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক কারচুপি বা সাইকোলজিক্যাল রিগিং। এই সরকার জানে প্রবাসে তাদের জনসমর্থন নেই, তাই পোস্টাল ব্যালট বা অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়ায় তারা সূক্ষ্ম কারচুপির আশ্রয় নিচ্ছে। বাহরাইনে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে, মানে একটা ভাইরাল ভিডিওতে দেখা হয়েছে, বিএনপি সেটা উল্লেখ করেছে। তা প্রমাণ করছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের বাইরেও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন কমিশন তার অংশ। তবে নির্বাচন কমিশনে গিয়ে নজরুল ইসলাম খানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল দ্বৈত নাগরিকত্ব নিয়ে। তিনি বলেছেন, গত 15 বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে, তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না। এই বক্তব্যটি বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি পরোক্ষভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের অনাগত আইনি জটিলতা মোকাবেলার ক্ষেত্র প্রস্তুত করলেন? তার মানে কি তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন? কিন্তু এর আগে তো এই ব্যাপারে তাদের পক্ষ থেকে সবসময় অস্বীকারই করা হয়েছিল, তাই না? বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার
অযোগ্য বলে বিবেচিত হন। বিএনপি নেতাদের এই হঠাৎ তৎপরতা এবং ইসিকে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্রের বিষয়ে নমনীয় হওয়ার অনুরোধ জানানোর টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে দলের হাইকমান্ড এই বিষয়টি নিয়ে আইনি এবং সাংবিধানিক শঙ্কার মধ্যে রয়েছেন। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্যদের শেয়ার করা তথ্যে দেখা যাচ্ছে 2015 সালে যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড নামক একটি কোম্পানি খোলার সময় তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও পরবর্তীতে সেটি সংশোধন করে বাংলাদেশ করা হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু এই সংশোধন বা নথির গড়মিল জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রবল সন্দেহের জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলেমে থাকা এবং ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করা দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি প্রক্রিয়া। একজন ব্যক্তি যখন রাজনৈতিক আশ্রয়ে থাকেন তখন তিনি কার্যত রাষ্ট্রহীন বা নিজের দেশের পাসপোর্ট ব্যবহারে অক্ষম হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন। ব্রিটিশ নাগরিক হতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রানীর প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিতে হয়। প্রশ্ন হলো, তারেক রহমান কি সেই শপথ নিয়েছেন? যদি তিনি 2015 সালে কোম্পানির নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করে থাকেন, তবে সেটি কি নিছক টাইপিং এরর নাকি একটি সত্য গোপন করা? একজন শীর্ষ রাজনৈতিক নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই অনেকে মানছেন, তার পক্ষে এমন ভুল কি গ্রহণযোগ্য? আর যদি তিনি সত্যি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনে অযোগ্য। এই সত্যটি বিএনপি নেতারা জানেন বলেই কি নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্বের আইনি প্যাচ খেলার চেষ্টা করছেন বা খোলার চেষ্টা করছেন তারা? মজার ব্যাপার হলো, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান দুজনেই ব্রিটিশ নাগরিক বলে প্রমাণ রয়েছে। তারা যদি তারেক রহমানের ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে তারা যে প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হয়েছেন তারেক রহমানেরও একই প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হওয়ার কথা, কিন্তু সে কথা হয়তো গোপনই থাকছে আপাতত। ভাইরাল পোস্টে তারেক রহমানকে সবুজ পাসপোর্টের প্রমাণ দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। এটি একটি আবেগ ঘন আবেদন হলেও এর আইনি ভিত্তি কিন্তু খুব শক্ত। বিগত সরকার দাবি করেছিল যে তারেক রহমান তার পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন। বিএনপি বরাবরই দাবি করে আসছে যে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং পাসপোর্ট নবায়ন করতে না দেওয়ায় তিনি তা জমা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এখানে মূল সমস্যা হলো স্বচ্ছতার অভাব। পাসপোর্ট না থাকা এবং নাগরিকত্ব না থাকা এক বিষয় নয়, কিন্তু তারেক রহমান যদি ব্রিটিশ পাসপোর্টধারী হয়েই থাকেন, তবে তাকে অবশ্যই সেই পাসপোর্ট বা নাগরিকত্ব সারেন্ডার করার দালিলিক প্রমাণ দাখিল করতে হবে নির্বাচন করতে হলে। বর্তমান অবৈধ সরকার এবং তাদের নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন হয়তো তারেক রহমানকে এজন্য কিছু বলবে না বা তার সম্পর্কে জনসম্মুখে কিছু প্রকাশ করবে না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষরা কি তাকে ছেড়ে দেবে? তারা তো তারেক রহমানকে বিদেশি নাগরিক বলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবেই, তাই না? বর্তমান সরকার দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ব্যাংকগুলো দেউলিয়া, বিচার বিভাগ পরাধীন এবং প্রশাসন দলীয় ক্যাডারে পূর্ণ। এই পরিস্থিতিতে জনগণ একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে বিএনপি তারেক রহমানকে সামনে এনেছে, কিন্তু তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে এই অস্পষ্টতা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে টালমাটাল করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। এখনো বিষয়টি ফেসবুক পর্যায়ে আছে। দু একদিনের মধ্যেই হয়তো বিষয়টি নিয়ে মাঠ গরম করা হবে এবং এই তারেক রহমানের শত্রুপক্ষ বা নির্বাচনে তাদের প্রতিপক্ষ যারা আছেন তারা এটি নিঃসন্দেহে জনগণের কাছে নিয়ে যাবেন এবং তারপর সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। জনগণ তাদের নেতার কাছে শতভাগ সততা এবং স্বচ্ছতা আশা করে। তারেক রহমান যদি ব্রিটিশ নাগরিক না হন, তবে এখনই উপযুক্ত সময় তা প্রকাশ্যে ঘোষণা করার এবং তার দালিলিক প্রমাণ উপস্থাপন করার। আর যদি তিনি কৌশলগত কারণে নাগরিকত্ব নিয়েও থাকেন, তবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে আটকানোর যে ছক তার বিরোধীরা কষছে, তা মোকাবিলার জন্য বিএনপিকে কেবল নির্বাচন কমিশনে ধর্ণা দিলেই হবে না, বরং আইনি এবং রাজপথের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।
তারেক রহমান কি ব্রিটিশ নাগরিক? এই প্রশ্নের উত্তর কেবল একটি হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার রাজনীতির চাবিকাঠি। জনগণের সামনে আপন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন তারেক রহমানের জন্য ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে। সবুজ পাসপোর্ট কেবল একটি ট্রাভেল ডকুমেন্ট নয়, এটি এদেশের মাটি, মানুষের প্রতি আনুগত্যের প্রতীকও। বিদেশি নাগরিকত্বের অভিযোগ মাথায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া নৈতিকভাবে দুর্বল অবস্থান তৈরি করে দেবে এই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা। তাই সময় এসেছে ধোঁয়াশা কাটানোর, নতুবা এই একটি আইনি দুর্বলতাই হতে পারে ইউনূসের ফ্যাসিবাদী সরকারের হাতে বিএনপিকে ঘায়েল করার সবচেয়ে বড় অস্ত্র। ইউনূস সরকার তো তাই চাইছে। বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে যে উদ্বেগের কথা জানিয়েছে তা থেকেই বোঝা যায় ধোঁয়াশা আছে। ইউনূসের বর্তমান অসাংবিধানিক সরকার যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চাইবে, এটা স্বাভাবিক। এখন তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে যদি সেটা করা যায়, এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না, তাই না? কারণ তারেক রহমান নির্বাচনে অযোগ্য ঘোষিত হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন হলেও হতে পারে, না হলেও কোনো সমস্যা নেই কোনো পক্ষের। আছে বলেন? প্যাচ কিন্তু লেগে গেছে। কি ভয়ঙ্কর প্যাচ, বুঝতে পারছেন? মানে স্ক্রু, গিট্টু, নির্বাচনী গিট্টু, আমি এর নাম দিয়েছি। ভালো থাকুন সবাই। একটা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি খবর, তার হেডলাইন দিয়ে শুরু করছি এখনকার আলোচনা। এই হেডলাইনটি ইন্ডিয়ান এক্সপ্রেস, আপনারা জানেন, ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিখ্যাত একটি ইংরেজি মাধ্যমের সংবাদ মাধ্যম। তো এই পত্রিকায় এখানে যেটা দেয়া হয়েছে, যে হেডলাইন্স, গতকালকের পত্রিকায় হেডলাইন্স হচ্ছে বাংলাদেশ ডিটেন্স 53 আরসা রেবেলস, ইস্যুজ মায়ানমার বর্ডার অ্যালার্ট। তার নিচে আছে লেখা, আরসা ওয়াজ ফর্ম টু ওয়েজ অ্যান ইনসার্জেন্সি এগেনস্ট দ্য স্টেটলেস মুসলিম মাইনরিটিস পারসিকিউশন ইন মিয়ানমার। এবং এর পরে যে খবরের বিশদের প্রথম প্যারাগ্রাফটাতে লেখা আছে, ঢাকার সংবাদ সূত্র উল্লেখ করে, বাংলাদেশ issued a high alert along its Myanmar border after detaining 53 members of the Arakan Rohingya Salvation Army or ARSA militant group for crossing into its territory, Dhaka paramilitary officials said Monday. এই হচ্ছে খবরটা। ইন্ডিয়ান আর এক্সপ্রেস পত্রিকার হেডলাইন্স দেখে মানে যে কত সদস্যের হতাহত হওয়ার, মানে সংঘর্ষে হতাহত হওয়ার কোনো খবরটা সেভাবে ওখানটায় পাওয়া যায়নি। কিন্তু গ্লোবাল আরাকান নেটওয়ার্ক অনুযায়ী এই সংঘর্ষে শত শত আরসা সদস্য, হান্ড্রেডস, তাদের খবরে বলা হয়েছে হান্ড্রেডস অফ আরসা মেম্বার্স, আরসা মানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তাদের সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা দিচ্ছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক। এবং এর সঙ্গে তারা এটাও জানাচ্ছে যে প্রায় 200 জন সদস্য বাংলাদেশে পালিয়ে যায়। এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, তারা মানে বিজিবি, সীমান্ত অতিক্রম করে আসা এই আরসা সদস্যদের মধ্যে 53 জনকে গ্রেপ্তার করেছে। কেন, হঠাৎ কেন এটা এই সংঘর্ষ হলো, কারা এই সংঘর্ষটা করেছে, কিভাবে হলো, এর খবরে জানা যাচ্ছে যে 11 এবং 12 জানুয়ারিতে আরাকান আর্মি তাদের সঙ্গে আরসা এবং আরএসএ, এআরএসএ অ্যান্ড আরএসএ এর সদস্যদের ওপর
একটি বড় আকারের আক্রমণ হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আক্রমণটা এরা কারা করলো, এটা কারা করলো এবং কিভাবে এই আক্রমণটা আরাকান আর্মি তারা করেছে, এবং যদি আক্রমণ তারা করে থাকে তাহলে সেই আক্রমণটা হয়েছে কোথায়? বাংলাদেশের ভেতরে হয়েছে নাকি বাংলাদেশের বাইরে আরাকানের আর্মির দখলে যে মিয়ানমারের যে অংশ রয়েছে সেখানে হয়েছে? এটা একটা প্রশ্ন। খবরে জানা যাচ্ছে অনেক পলায়নকারী যারা পালিয়ে বাংলাদেশে এসছে তারা ক্ষতবিক্ষত অবস্থায় কক্সেস বাজারের হাসপাতাল এবং এনজিও ক্লিনিকগুলি থেকে চিকিৎসা গ্রহণ করছে। লড়াইয়ের জায়গাটা কোথায় কোথায় হয়েছে? লড়াই কিন্তু বাংলাদেশে হয়নি, লড়াইটা হয়েছে মিয়ানমারের ভেতরে যে অংশ এখন আরাকান আর্মির দখলে আছে সেইখানে, এটা বাংলাদেশে নয়। আর এই সংঘর্ষ মিয়ানমারের যে রাখাইন স্টেট এখন সেখানটায়, নির্দিষ্টভাবে বলতে গেলে কি কিউন সীমান্তে এলাকা এবং দক্ষিণ মংডো টাউনশিপের কাছে এই যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে এই লড়াইয়ে বাংলাদেশের সীমানা স্পর্শ করে তখনই যখন আরসা বাহিনী পরাজিত হয়েছে এবং তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসছে, তখন আরাকান আর্মির সেনারা তাদের পেছনে ধাওয়া করে তারা, এবং সেখানে বলা হচ্ছে অনেকটাই তারা বাংলাদেশের ভেতরে পর্যন্ত ঢুকে গেছে, এবং ভেতরে ঢুকে গিয়ে আরসা এবং তাদের জোটের সাথে যারা রয়েছে, এটা ঘটে 11ই জানুয়ারি সকালে আরসা এবং এর জোট দল যে আরা এবং আরআইএম, তারা আরাকান আর্মির তারাই প্রথম আক্রমণ চালায় যেখানে আরাকান আর্মি যেখানে অবস্থান করছিল। আরাকান আর্মি তার শক্তিশালী প্রতিরক্ষা দিয়ে জবাব দেয় এবং আরসা বাহিনী ভারী ক্ষতির সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে। এইবার প্রশ্ন আসে যে এইখানটায় এই যে আরসা হঠাৎ আক্রমণে গেল, এই হঠাৎ আক্রমণে যাওয়ার পেছনে হঠাৎ তাদের কারণ কি? কারণটা হচ্ছে এইটা, যেটা আরাকান আর্মি সূত্র থেকে জানা যাচ্ছে যে রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশকে তারা আরাকান আর্মি মূলত বৌদ্ধরা, এবং তাদের বিরোধিতা করবার জন্যে তারা মিয়ানমারের জন্টা সরকার বা হুন্টা সরকার, সেই সরকারের সেনাবাহিনীতে তারা অনেকে জয়েন করছে, আবার সেনাবাহিনী থেকে জোর করে রোহিঙ্গাদের সেখানটায় নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আরাকান আর্মির সামনে ঠেলে দেয়া হচ্ছে, যাতে জুনটা তাদের নিজেদের মিয়ানমারের নিজস্ব বাহিনীর যাতে তাদের কোনো ক্ষতি না হয়, অস্ত্র শস্ত্র দিয়ে আরসাকে পাঠিয়ে দিচ্ছে। এবং আরসা এসে তারাও করেছে কি, মিয়ানমারে তাদের রোহিঙ্গা ঘাঁটিগুলোকে যেখানে আগে বাসস্থান ছিল সেগুলোকে দখল করতে চায়। ওই জায়গাগুলো এখন আরাকান আর্মির দখলে রয়েছে। এর ফলে তারা লড়াই করে জায়গাগুলো তারা পুনরায় অধিকার করবার জন্য গিয়েছিল, কিন্তু আরাকান আর্মি শক্তিশালী জবাব দেয় তার, এবং তার ফলে আরসা বাহিনীর ভারী ক্ষতি হয়, তারা পিছিয়ে পড়ে। এর ফলে যখন তারা পালিয়ে আসছে, বাংলাদেশে পালাচ্ছে কক্সেস বাজারের ওই দিক দিয়ে, তখন আরাকান আর্মি তাদেরকে ধাওয়া করে নিয়ে আসে গুলি চালাতে, এবং 12 বছর বয়সী একটি বাংলাদেশের সীমান্ত গ্রামের মধ্যে 2 জন নাগরিক, একটি মেয়ে এবং আরো কয়েকজন নাগরিক, তারা গুলিগোলায় আহত হয়। এই যে হঠাৎ অনেকদিন কিন্তু চুপচাপ ছিল, এবং রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির গোলমালের খবর, ছোটখাটো টুকটাক গোলমাল হলো, বড় কোনো গোলমালের খবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু এই অবস্থায় হঠাৎই 11 তারিখ, গত পরশু এবং গত কালকের ঘটনায় কিন্তু একটা বড় ধরনের লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এই যে পরিস্থিতি এই লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে গেল, তার কারণ হচ্ছে
এর আরসা রাখাইন স্টেটে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে স্থলভূমিতে, আবার আকাশে মিয়ানমারের সামরিক জুন্টা তারা আরাকান আর্মির বিরুদ্ধে তারা লড়াই করছে এবং আরসাকে সাপোর্ট দিচ্ছে তারা, এবং বাংলাদেশের সীমান্ত গ্রামগুলি এর ফলে যুদ্ধের প্রভাবে পড়েছে। মর্টার শেলিং, বন্দুকের গুলি এবং বোমা বর্ষণ থেকে লোকেরা ঘর ছাড়ছে বাংলাদেশে, এবং হেলমেট পরে অনেক সময় বেরোতে হচ্ছে। ভারত এই যে আজকে এই পরিস্থিতিতে ভারত, চীন এবং বাংলাদেশও তারা তাদের নিজেদের অবস্থানগুলোকে শক্ত করার জন্য তারাও নানা রকম চেষ্টা করছে। প্রথমে দেখা যাক আরাকান আর্মির সাথে এই দেশগুলো কিভাবে সম্পর্ক তৈরি করছে। প্রথমে চীনের কথা বলি। চীন আরাকান আর্মিকে পরোক্ষভাবে বিরাট সহায়তা দিচ্ছে, অর্থে দিচ্ছে, অস্ত্রশস্ত্রে দিচ্ছে। গবেষণা দেখায় যে আরাকান আর্মির আর্থিক সম্পদের প্রায় 90% চীন থেকে আসছে। চীনা অস্ত্র, চীনা অর্থায়ন এবং চীন প্রশিক্ষণও দিচ্ছে আরাকান আর্মির সেনাকে, আরাকান আর্মিকে। এটা মূলত চীনের চায়না মিয়ানমার যে অর্থনৈতিক করিডর আছে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডর বা সিএমইসি, এবং বাংলাদেশের ওপর দিয়ে যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ করেছে চীন, বেল্ট অ্যান্ড রোড, সেইটা রক্ষা করার জন্য চীন এখন আরাকান আর্মিকে সহায়তা দিচ্ছে। ডিসেম্বর 2024-এ চীনের কুনমিংয়ে আরাকান আর্মির সাথে আলোচনা করেছে, যা চীনের এই গোষ্ঠীর সাথে গভীর কৌশলগত সম্পৃক্ততা নির্দেশ করে। এখানে ভারত কি করছে? এটা তো গেল চীনের কথা। এবার ভারত কি করছে? ভারত আরাকান আর্মির সঙ্গে সংযোগ তৈরি করেছে এবং সংলাপও বৃদ্ধি করছে। তবে ভারতের অবস্থান জটিল, কারণ ভারত তার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্প সম্পর্কে উদ্বিগ্ন, যেটা রাখাইনে অবস্থিত। এখন এই যে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট এই প্রকল্প যেহেতু পুরো আরাকানের প্রায় সবটাই, কেবল এটা আরাকান আর্মির দখলে এসেছে সামান্য সিট হয়ে, এরকম সামান্য দু একটি জায়গা অংশ ছাড়া। সুতরাং আরাকান আর্মিকে সাথে ভালো সম্পর্ক তৈরি করছে ভারতও। ভারত নিজের ভৌগোলিক স্বার্থ রক্ষা করতে আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করেছে এবং তাদেরকে নিয়মিত অর্থ দিচ্ছে, অস্ত্রশস্ত্র ভারতও দিচ্ছে। রাখাইন এটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাংশের সীমান্ত। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ঠিকঠাক রাখতে গেলে আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এবার দেখা যাক ভারত সেইটাই করছে। বাংলাদেশ কি করছে? বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতি রয়েছে। একদিকে আরসার সাথে তাদের, কারণ ধর্মের ব্যাপারটা আছে, মুসলিম রোহিঙ্গারা, এবং আরসার সাথে বাংলাদেশের একটা বহু পুরনো সম্পর্ক আছে। এরা বাংলাদেশের যে রোহিঙ্গা শিবিরের, সেই রোহিঙ্গা শিবিরেও আরসা কাজ করে। রোহিঙ্গা শিবিরের আরসার জঙ্গিদেরকে যে অস্ত্র শিক্ষা দেওয়া হয়, এটাও একটা বড় খবর, এটা অনেকদিন আগে থেকেই আছে। আর বাংলাদেশ আরাকান আর্মির সাথেও এনগেজমেন্ট কিভাবে করতে হবে এখনো করে উঠতে পারেনি, কিন্তু তারা করবার চেষ্টা করছে। কারণ যদি এই যুদ্ধটা আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জুন্টার সরকারের যুদ্ধ, এটা যদি জুন্টা সরকারের পক্ষে যায়, তাহলে এটা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধা দিতে পারে। বর্তমানে বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং সীমান্ত
নিরাপদ নিয়ন্ত্রণ বৃদ্ধি করে দিয়েছে, নিয়ন্ত্রণে তাদের সতর্কতা। এবার দেখা যাক মিয়ানমারের সামরিক জনতার সাথে এই ভারত, চীন, বাংলাদেশ এই তিনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। চীন মিয়ানমারের জুন্টা সরকারকে একই সাথে তারা যেমন আরাকান আর্মিকেও সাহায্য দিচ্ছে, সেই একইভাবে জুন্টা সরকারকেও তারা সামরিক যন্ত্রপাতি এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। চীন 2025-এ মনে রাখবেন যখন তারা আরাকান আর্মিকেও অস্ত্রশস্ত্র দিচ্ছে, তখন জুন্টা সরকারকেও যুদ্ধ ড্রোন সমেত সামরিক সহায়তা তারা বাড়িয়ে দিয়েছে। তবে একই সময়ে চীন আরাকান আর্মিকেও সমর্থন করছে। এটা চীনের ওই যে দুদিকে রাখার এই একই কৌশল, চীনের কৌশল ভারতকেও নিতে হচ্ছে। ভারতও সামরিক জান্তার সাথে যেমন উষ্ণ সম্পর্ক রেখেছে, তাদেরকে মিয়ানমার সরকারকে আপনারা জানেন $1.5 বিলিয়ন, $150 কোটি সহায়তা দিয়েছে এই গত বছর। তবে রাখাইনে জুন্টার যদি নিয়ন্ত্রণ যদি হারায়, সেটা ভারতের জন্য সমস্যা। আবার আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখাটাও, সেটাও আবার দেখতে হবে ভারতের সামনে, সেটাও রয়েছে। সুতরাং ভারত, চীন এরা দুই তরফই দুই দিকেই তারা সমর্থন সাহায্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এর মধ্যে কি করছে? বাংলাদেশ মূলত জুন্টা সরকারের সাথে কিন্তু সম্পর্ক রেখেছে, কারণ তারা মনে করে, বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসন যে প্রক্রিয়া, ফিরে যাওয়া, রোহিঙ্গাদের ফিরে যাওয়া, এটা সম্পূর্ণ জুন্টা সরকারের উপরে নির্ভর করে। তবে জুন্টা যদি হেরে যায় লড়াইতে আরাকান আর্মির সাথে, আরাকান আর্মি যদি তারা যদি এই অংশটা তারা তাদের দখলে রাখতে পারে, তাহলে সুতরাং বাংলাদেশের সেটা চিন্তাও রয়েছে। ফলে বাংলাদেশ একটা catch-22 মানে পরিস্থিতিতে পড়েছে, এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। এবং তার জন্যে আর একটা জিনিস হচ্ছে, আরাকান আর্মি ডিসেম্বর 2024-এ বাংলাদেশ সীমান্তের পুরোটাই প্রায় নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এটি উল্লেখযোগ্য, কারণ এর অর্থ সীমান্ত পার হওয়া এখন আরাকান আর্মির দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসাটা আরাকান আর্মি দিয়েই করে থাকে। বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন এটা আরাকান আর্মির সাথে করতে হবে, কিন্তু ওই যে বললাম বৌদ্ধ মুসলিম একটা বিবাদ, তার জন্য এটা করে উঠতে পারছে না। এর ফলে এখন বাংলাদেশ বিপদে পড়েছে। চীন ভারত কিন্তু দুদিকেই তাল দিয়ে যাচ্ছে, মিয়ানমারের জুন্টা সরকারকেও সমর্থন দিচ্ছে, আবার আরাকান আর্মিকেও সমর্থন দিচ্ছে। এবং তাহলে এখন একটা যেটা ব্যাপার, ভারতের কালাদান প্রকল্প, সীমান্ত নিরাপত্তার জন্য চীনের চেয়ে বেশি জটিল স্বার্থ রয়েছে কিন্তু আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক রাখাটা। সিটোয়ে এখনো ধরে রেখেছে আরাকান আর্মি। যদি সিটোয়েন পড়ে যায় বা রাখাইনে আরাকান আর্মি স্বাধীনতা ঘোষণা করে, ভারত একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সাথে ডিল করে নেবে, আরাকান আর্মির সাথে ডিল করে নেবে। এছাড়াও দেখা যাচ্ছে আরাকান আর্মি ভারতের উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও কিছুটা সংযোগ আগেকার সময় রেখেছিল। এটা ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করে। সুতরাং এখন ভারত আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক রেখে দেওয়ার ফলে তুলনামূলকভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু এখন মোটামুটি শান্ত আছে। সুতরাং এই পরিস্থিতিতে মুশকিলে পড়েছে কিন্তু বাংলাদেশ। জানুয়ারি 2026 এই দুদিন আগে 11-12 তারিখে যে ঘটনা ঘটেছে, সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। এটা রাখাইন স্টেটে একটা বৃহত্তর সংঘর্ষের অংশ, যেখানে সামরিক জুন্টা, আরাকান আর্মি, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এই সব মিলে মিশে একটা জটিল লড়াইতে ব্যস্ত। লড়াইটা মিয়ানমারে হয়েছে, কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকে কিন্তু মিয়ানমার আরাকান আর্মির তারা কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকে গুলি চালিয়েছে এবং বাংলাদেশের একটি মেয়ে সমেত 3 জনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এটা চীন, ভারত এবং বাংলাদেশের জন্য একটা জটিল ভৌগোলিক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে প্রত্যেকটা দেশ তারা তাদের আলাদা আলাদা স্বার্থ পূরণ করার চেষ্টা করছে। কিন্তু সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সেনা, বাংলাদেশ পড়েছে সব থেকে বেশি সমস্যার মধ্যে। এর কারণ ভূ রাজনৈতিক কারণও আছে, ধর্মীয় কারণও একটা বড় কারণ। কোনো অবস্থাতেই আরাকান আর্মি তারা আরসা, আরএমআই এদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখতে পারবে না। এবং লড়াই কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে। মাঝে মাঝে চুপ থাকে, শান্ত থাকে, আবার ওই যে রোহিঙ্গা সেনারা তারা মিয়ানমারের সেনার সাথে মিলে আরাকান আর্মির বেসের ওপরে আক্রমণ করাতেই কিন্তু এই 11-12 এই গোলমালটা হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং কয়েক শত রোহিঙ্গা সদস্য তাদের মৃত্যু হয়েছে। আর আহতদের কথা তো বলেছি। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।